একটা ইতিহাসের গল্প বলি। গল্পটা খুব ছোট। সেটা হচ্ছে যে আজ থেকে ৩,০০০ বছর আগে মিশরে ফারাওদের যে মামি পাওয়া যায়, যে মামিগুলো অনেকেই দেখেছেন আপনারা বিশ্বের বিভিন্ন জাদুঘরে, সেই মামি র‍্যাপ করা হতো বা জড়ানো হতো নীল কাপড়ে, নীল মাসলিন কাপড়ে। নীলটা ছিল প্রাকৃতিক নীলে রাঙানো। আর অবিশ্বাস্য হলেও সত্যি, এই কাপড় যেত আমাদের এই বাংলা থেকে। শেয়ার্ড লেগাসির নামে ইতিহাসে এখন এগুলো লেখা হচ্ছে ভারতীয় বলে। আমরা এগুলো দাবি করতে পারি না। দাবি বা অদাবির প্রশ্ন নয়। আজকে যে বইটা নিয়ে আমরা কথা বলবো, যেটা আপনাদের সাথে একটু শেয়ার করেছিলাম আগের দিন, সেই বইটার নাম ইন্ডিগো, ইজিপশিয়ান মামি টু ব্লু জিন্স। এই ইন্ডিগোটা কি আসলে, সেটা বলার আগে একটু বলি যে আপনারা সবসময় দেখেন আমার হাতে একটা বই থাকে, সেই বই নিয়ে আমি কথা বলি, পাতা উল্টাই, বিভিন্ন প্রসঙ্গের আলোকপাত করি। আমরা একটু ডিজিটাল হওয়ার চেষ্টা করি। সবসময় ফিজিক্যাল বই যে থাকতেই হবে তা তো না। তাই আজকে একটা পিডিএফ বই নিয়ে কথা বলবো, মানে ভার্চুয়াল বই আর কি। এই বইটা লিখেছেন জেনি বেলফার পল। এই ভদ্রমহিলা একাধারে ডায়ার, কিউরেটার, ট্রাভেলার, রিসার্চার, মানে ভার্সেটাইল জিনিয়াস। এবং ইন্ডিগো নিয়ে তিনি যে বইটা লিখেছেন, যে বইটার কথা বলছি, তিনি আসলে পরিভ্রমণ করেছেন অতীত থেকে বর্তমান হয়ে ভবিষ্যতের পথে। সেই বইতে কি আছে আসলে, কি করতে চেয়েছেন? তিনি ৪ থেকে ৫টা মহাদেশ ঘুরেছেন এবং সেখানে খুঁজে খুঁজে বের করেছেন নীলের সঙ্গে এই পৃথিবীর সম্পর্ক, ওই মহাদেশের সম্পর্ক। আর সেই সম্পর্ক একদিনের নয়, হাজার হাজার বছরের পুরানো। এই বইয়ের কন্টেন্টে যা যা আছে, অর্থাৎ বইয়ের মধ্যে কি কি আছে, কতগুলো অধ্যায় আছে সেগুলো একটু বলি। 10টা অধ্যায় এখানে আছে। এছাড়া তার সাথে অ্যাপেন্ডিক্স, গ্লসারি, এগুলো তো থাকবেই। প্রথমটা হচ্ছে একদম শুরু, যেটা সেটা হচ্ছে দি মিথ অ্যান্ড দি ম্যাজিক। এরপরে আছে ফ্রম অ্যান্টিকুইটি টু দি মিডল এজেস, ইন্ডিগোজ হেডে, দি ডাউনফল অফ ওড অ্যান্ড সালভেশন বাই ডেনিম, ইন্ডিগো প্ল্যান্টস অ্যান্ড দি মার্কেটিং অফ দেয়ার ডাই, ব্লু নেইলস ইন্ডিগো ডাইং ওয়ার্ল্ড ওয়াইড, দি ভ্যারাইটি অফ ডেকোরেটিভ টেকনিক্স ফর রিচার, ফর পুয়ারার, টেক্সটাইলস প্রেস্টিজিয়াস অ্যান্ড পপুলার, ব্লু আর্ট। আর ৯ নম্বরে আছে, ৯ নম্বর অধ্যায়টা হলো ইন সিকনেস অ্যান্ড ইন হেলথ, ব্লু বিয়ার্ডস, ব্লু বডিজ, ইনটু দি ফিউচার। এই হচ্ছে ১০ম পর্ব বা ১০ম অধ্যায়। এইগুলো মোটামুটিভাবে এই বইতে আছে। এশিয়া, ইউরোপ, আফ্রিকার বিভিন্ন দেশে নীল কিভাবে এই বিষয়গুলোর সাথে একাত্ম হয়েছে, সভ্যতাকে এগিয়ে নিয়ে গেছে। সেই টেকসই নীলকে প্রতিস্থাপিত করেছিল কৃত্রিম নীল। সেখান থেকে আমরা আবার সেই প্রকৃতিতে ফিরছি, প্রকৃতির কাছে ফিরছি, এবং আমরা এখন প্রাকৃতিক নীল বা ইন্ডিগো ব্যবহার করছি। আর এক্ষেত্রে অবশ্যই বাংলার কথা বলতে হবে। বেলফার পল অবশ্য বাংলা প্রসঙ্গে খুব বেশি আলোকপাত করেছেন সেটা বলবো না, কিন্তু একেবারে যে ছুঁয়ে যাননি তাও না। এই প্রসঙ্গে অন্তত আমরা একটু আলোকপাত করি জেনির বইটা নিয়ে কথা বলার সময়। কি সেইটা? এই বঙ্গ, অর্থাৎ আমাদের বাংলাদেশের যে মাটি, যে উর্বর মাটি, দারুণ ছিল নীল বা প্রাকৃতিক নীল, যেটাকে ওডও বলা হয়, সেই প্রাকৃতিক নীল আবাদের জন্যে। হ্যাঁ, আমাদের এই বাংলার ওপারে যে বাংলা, পশ্চিম বাংলা, সেখানেও কিছু কিছু নীল হতো, কিন্তু আমাদের নীলটা অনেক বেশি উচ্চমানের, অনেক বেশি উৎকৃষ্ট। সেই জন্যে সারা পৃথিবীতে বেঙ্গল ইন্ডিগোর একটা আলাদা চাহিদা ছিল। ব্রিটিশরা আসার পরে এই নীল তারা ব্যবসায়িকভাবে চাষ করা শুরু করলো, অর্থাৎ আমাদের চাষিদের দিয়ে চাষ করাতে লাগলো। তার সঙ্গে যোগ হলো শোষণ এবং নিপীড়নের এক গল্প। মানে কৃষিভূমিকে ধান বা অন্যান্য যেসব ফসল হয় সেগুলো বাদ দিয়ে বাধ্যতামূলকভাবে নীল চাষে বাধ্য করতে থাকলো, এবং সেইটার পরিপ্রেক্ষিতে একসময় নীল বিদ্রোহ হলো, দীনবন্ধু মিত্রের নীল দর্পণ। সেইটা অনেকেই আপনারা জানেন সেই নাটকের কথা। কিন্তু দোষটা নীলের ছিল না, কারণ বহুদিনের এই যে সাপ্রেশন, বহুদিনের এই যে অপারেশন, এই যে নিপীড়ন, এই জিনিসগুলোই আসলে নীলের প্রতি মানুষকে ভীষণভাবে নেতিবাচক করেছিল। তারপর বহু বছর পরে ৮০-র দশকের শেষের দিকে এসে মেনোনাইট সেন্ট্রাল কমিটি নামে এক এনজিওর কারণে আবার নতুন করে নীল চাষ বাংলাদেশে শুরু হয়। নীল আসলে এমন একটা গাছ, যে গাছের
এটা একটা লেগিউম জাতীয় গাছ, আমাদের শিম বা বিন যেসব গাছ হয় ওই রকমই, যার মূলের মধ্যে নাইট্রোজেন ভরা থাকে এবং মাটিকে উর্বর করে। এই গাছ এবং এই গাছের যে পাতা থেকে নীলটা এক্সট্রাক্ট করা হয়, আর এই গাছ মরে গেলে সেইটাকে কাঠ হিসেবে ব্যবহার করা যায়, মানে জ্বালানি কাঠ হিসেবে ব্যবহারও করা যায়। সেই নীল পরবর্তীতে আবার কেয়ার বাংলাদেশের একটা প্রজেক্ট লিভিং ব্লু, যেটা এখন ব্যক্তি মালিকানাধীন হয়েছে, ওই প্রজেক্টের আন্ডারে আবার নীল চাষ শুরু হয় এবং নীল এক্সট্রাক্ট করা শুরু হয়, নীল তৈরি শুরু হয় নানাভাবে, নানা ফর্মে, সেটা গুঁড়া হিসেবে, সেটা ব্রিক হিসেবে, সেটা জেলি হিসেবে, এবং সেটা রপ্তানিও হয়। এবং এই যে ব্লু জিন্সের কথা বলছিলাম, অনেক বড় বড় কোম্পানিও লিভিং ব্লুর কাছ থেকে এই নীল কিনেছে জিন্সের সুতা রং করার জন্যে। এবং আমাদের বাংলাদেশের নীলের যে চাহিদা এখনও সারা পৃথিবীতেই আছে, যদিও সেই পরিমাণ নীল আমরা উৎপন্ন করতে পারি না বলে আমরা বিক্রি করতে পারি না বিদেশের বাজারে, এবং আমরা বিদেশি মুদ্রা ওইভাবে আয় করতে পারি না। কিন্তু দেশের বাজারে এর যথেষ্ট চাহিদা আছে, এবং এখন মানুষ সচেতন হওয়ার কারণে, ডিজাইনাররা সচেতন হওয়ার কারণে অনেকেই এই নীল নিয়ে কাজ করছে। অন্যান্য প্রাকৃতিক রং তো আছেই। আর এই নীল নিয়ে যখন কথা বলছি তখন অবশ্যই একজনকে স্মরণ করব, কারণ ৮০ দশকের শুরুতে তিনি বাংলাদেশে প্রাকৃতিক রঙকে নতুনভাবে ফিরিয়ে নিয়ে এসেছিলেন। তিনি প্রাকৃতিক রঙকে বলা যেতে পারে পুনরুজ্জীবিত করেছিলেন। তিনি প্রয়াত সৈয়দা রুবি গজনবী, যার হাত ধরেই সত্যিকার অর্থে বাংলাদেশে প্রাকৃতিক রঙের বিপ্লব হয়েছিল। আমরা আবার জেনির বইতে ফিরে আসি। জেনি বেলফার পল, যিনি এই বইটা নিয়ে কাজ করেছেন, এবং এই বই নিয়ে যদি একটু বলি, বইয়ের সারমর্মটা যদি আপনাদের কাছে একটু বলি, আপনারা এইটা খুব সহজেই যদি আপনারা গুগল করেন তাহলে বইটা পেয়ে যাবেন। আপনারা এটাকে ডাউনলোড করে পড়তে পারেন। মজা লাগবে যে এইটা একটা আসলে জার্নি, মানে জেনি বেলফারের একটা চমৎকার জার্নি, মানে 4টা-5টা মহাদেশে তিনি যে ঘুরছেন, তার মধ্যে দিয়ে তিনি ইতিহাসের পাঠটা আমাদের যেমন দিচ্ছেন, একই সাথে তিনি আবার আমাদেরকে বলে দিচ্ছেন যে এইটার কার্যকরণ, এইটার কেমিস্ট্রি, এইটার সায়েন্স, এইটার এগ্রিকালচার, এইটার কমার্শিয়াল ভ্যালু, এইটার ব্র্যান্ডিং, সব কিছু তিনি গল্পের ছলে বলতে বলতে যাচ্ছেন। আমরা মনে হচ্ছে যেন জেনির পিছন পিছন যাচ্ছি পাঠক হিসেবে, বা আমরাও জেনির সাথে একাত্ম হয়ে যাচ্ছি যখন তিনি এই গল্পগুলো বলে চলছেন, যে কিভাবে জাহাজের মধ্যে পাওয়া সেই ইন্ডিগো থেকে কাপড় রাঙানো হচ্ছে, কিভাবে সেখানে চাষ হচ্ছে, কিভাবে আরেকটা মহাদেশে গিয়ে চাষ হচ্ছে। ইন্ডিগোর আরেকটা মজার ব্যাপার হচ্ছে গরমেও যেমন ঠান্ডাতেও তেমন, অর্থাৎ ঠান্ডা মহাদেশে যেমন এটা চাষ হতে পারে, তেমনি গরমের মহাদেশেও চাষ হতে পারে। তার জন্য তাপমাত্রা খুব একটা ম্যাটার করে না। একটা জিনিস আমার খুব বলা দরকার, যে এই নীলকে অনেক জায়গাতে পবিত্র মনে করা হতো, এবং একদম শুরুতে বলেছিলাম যে মামি র্যাপ করার বিষয়ে, যে নীল কাপড় কেন, কারণ ফারাওদের কাছে নীল পবিত্র বলে গণ্য হতো। সেই জন্য তারা ইন্ডিগো ডায়েড মাসলিন দিয়ে মামিকে জড়াতেন। এই বইটা ভালো লাগবে আরও একটা কারণে, কারণ এটা আসলে একদম গবেষণা গ্রন্থ, কিন্তু গবেষণা গ্রন্থ যেমন কাঠখোট্টা হয় তেমন না। প্রাঞ্জল ভাষা, চমৎকার বর্ণনা, মানে আপনি আসলে ঘুরছেন যেন মনে হয় আপনিও একজন ভ্রমণকারী হিসেবে ঘুরে বেড়াচ্ছেন নীলের পথে পথে, নীলের সন্ধানে, নীলের উৎস সন্ধানে, কিংবা নীলের ইতিহাসের সন্ধানে। এটাও একটা ইতিহাসের পাঠও বোধ করি। আর বইতে চমৎকার ছবি আছে, দুর্দান্ত, মানে আকর্ষণীয় ছবি, যে ছবিগুলো যেমন আপনাকে গল্প বলবে, আপনিও মুগ্ধ হবেন এই ছবিগুলো দেখে। সেটা আর একটা বিষয়। কাপড় রাঙানোর বিভিন্ন বিষয় তো এখানে আছেই, সেগুলো গেল, এবং অন্যান্য যেসব প্রসঙ্গ এইখানে এসেছে সবগুলো বললে আপনাদের মজাটা, আকর্ষণটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে, তাই সবগুলো বিষয় না বলি, বরঞ্চ বইটা আপনারা ডাউনলোড করে পড়েন। বিনা পয়সায় ডাউনলোড করতে পারবেন, এর জন্য গাঁটের কড়ি খসাতে হবে না, বরঞ্চ নীলে থাকি আমরা, প্রকৃতিতে থাকি, পৃথিবীকে আমরা টেকসই করে তুলি। আজকে আপনাদের সবাইকে নীলময় শুভেচ্ছা। তবে হ্যাঁ, ভিডিও দেখতে দেখতে অবশ্যই আপনারা আমার সোশ্যাল মিডিয়ায় সাবস্ক্রাইব করবেন, ইউটিউব এবং ইনস্টাগ্রামে আমাদের সাথে থাকবেন, বই কথা বাই সাইফুরের টিমের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।